ঘন জঙ্গলের পাশে রুদ্রপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামে দরিদ্র কৃষক হরি তার দুই মেয়ে রাধা আর মীরাকে নিয়ে থাকত। বড় বোন রাধা ছিল শান্ত স্বভাবের, আর ছোট বোন মীরা ছিল চঞ্চল আর জেদি। কিন্তু দুই বোনের মধ্যে খুব মিল ছিল। মীরা, এই রুটিটা খেয়ে নে। দিদি, এটা তুই খেয়ে নে, আমার পেট ভরে গেছে। একটা দেব, আমি ভালো করে জানি 3টে রুটি না খেলে তোর পেট ভরে না। শিগগিরই খেয়ে নে। ভগবান আমার দুই মেয়েকে যেন সবসময় খুশি রাখে। আমার তো তোদের দুবেলা খাওয়ানোরও সাধ্য নেই, কিন্তু আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি যাতে তোদের শ্বশুর বাড়ি খুব ভালো হয়। বাবা, আমরা এখানেও খুব খুশি আছি। মা চলে যাওয়ার পর তুমি যেভাবে আমাদের সামলেছ, আমাদের কোনো অসুবিধা হয়নি। হরি গরিব হলেও ওর কুঁড়েঘরের মধ্যে সবাই খুব সুখেই ছিল। বেশ অনেক বছর আগে হরির স্ত্রী মারা যায়। তারপর থেকে হরি দুই মেয়ের খেয়াল রেখেছে। একদিন ওই গ্রামে এক সাধু এলে হরি আর তার দুই মেয়ে ওই সাধুর খুব সেবা করে। সেবায় সন্তুষ্ট হয়ে সাধু দুই মেয়ের কপালের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়েদের কপালে রাজযোগ লেখা, কিন্তু এদের শ্বশুরবাড়ি জঙ্গলে হবে। কাছের জঙ্গলে একটা রহস্যময় জায়গা আছে যেখানে দুজন রাজপুত্র থাকে। মেয়েদের শ্বশুরবাড়ি হয়তো জঙ্গলে হবে, কিন্তু ওদের যাদের সাথে বিয়ে হবে তারা সাধারণ না, তারা কিন্তু রাজকুমার। কি রাজপুত্র? কিন্তু জঙ্গলে তো সাধু বাবা শুধু পশু পাখিরা থাকে। তবে সাধু কিছুই বললেন না আর হেসে ওখান থেকে চলে গেলেন। এর কিছুদিন পর গ্রামের লোকেরা জঙ্গলে গেছিল কাঠ কাটতে। তারা ফিরে এসে জানায় জঙ্গলে তারা দুজন সুন্দর যুবককে দেখতে পায়, যাদেরকে দেখতে রাজপুত্রের মতো। আজ যখন আমি জঙ্গলে গেছিলাম তখন আমি দুজন সুন্দর যুবককে দেখলাম, ঘোড়ায় করে যাচ্ছিল। কিন্তু ওদের দেখে মনে হচ্ছিল রাজকুমার। কিন্তু এই জঙ্গলে রাজকুমার কোথা থেকে আসবে? রাজুর এই কথা শুনে হরির ওই সাধু বাবার কথা মনে পড়ে। ওই সাধু বাবার কথা ঠিক না তো? একবার জঙ্গলে গিয়ে দেখাই যাক। এই ভেবে হরি তার মেয়েদেরকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। যেতে যেতে সে ঘন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে রাধার পা একটা গর্তে আটকে যায়। বাবা! হরি রাধার পাটা গর্ত থেকে বার করতে গেলেই সেখানে একটা সিংহ চলে আসে। বাবা, সামলে! সিংহ সামলে বাবা! কিন্তু হরি রাধার দিকে দুপা এগোতেই সিংহটা লাফানোর চেষ্টা করে। কিন্তু সিংহটা কিছু করার আগেই সুন্দর রাজপুত্র ওখানে আসে আর সিংহকে মেরে দেয়। মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, ওনার জন্য আজকে আমরা বেঁচে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এটা তো আমাদের কর্তব্য ছিল। বীর, সৈনিকদের বলো সিংহটাকে মাটিতে পুঁতে দিতে। হ্যাঁ দাদা, কিন্তু বুঝতে পারছি না আপনারা এই জঙ্গলে কি করছেন? এখানে যে অনেক হিংস্র পশু রয়েছে। আসলে ব্যাপারটা হলো যে আমরা এখানে কাউকে খুঁজতে এসেছিলাম। কিন্তু কাকে? হয়তো আপনাদেরকেই। আপনারাই কি সেই রাজকুমার যারা জঙ্গলে রয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমাদের খবর তো কেউ জানে না। এরপর হরি ওদেরকে সব কথা বলে। আমাদের বিবাহ আপনার কন্যার সাথে? এরপর আদিত্য আর বীর দুই বোনকে দেখে হাসে। এরপরে রাজপুত্ররা ওদেরকে জঙ্গলের আড়ালে একটা গুপ্ত মহলে নিয়ে যায়। আপনারা দুজন রাজকুমার হয়েও এই জঙ্গলে? আমাদের শত্রুরা আমাদেরকে আক্রমণ করে অন্য রাজ্যের মহলটা কেড়ে নিয়েছে। তার সাথে আমাদের প্রজাদেরও বেদখল করে দিয়েছে। তাই আমরা আমাদের প্রজাদের সাথে এসে এই জঙ্গলেই থাকছি। এই রহস্যময় মহলের কথা কেউ জানতো না, তাই আমরা এখানে এসেছি। এবার যতক্ষণ না আমরা শত্রুদের পরাজিত করে রাজ্য জয় করছি, ততক্ষণ আমরা এখানেই থাকব। আপনারা খুব দয়ালু যে প্রজাদের জন্য এটা ভেবেছেন। এই বলতে বলতেই রাধা আদিত্যর দিকে তাকিয়ে হাসল। আদিত্য ছিল রাধার মতো শান্ত আর বীর ছিল মীরার মতোই চঞ্চল। প্রথম দেখাতেই রাধা আদিত্যকে পছন্দ করে আর মীরা বীরকে। এইভাবেই ওদের মধ্যে ভালোবাসা হয়। আর কিছুদিনের মধ্যেই রাধার বিয়ে আদিত্যর সাথে আর মীরার বিয়ে বীরের সাথে হয়ে যায়। এখন দুই বোনেরই জঙ্গলে শ্বশুরবাড়ি হয়। শুরুতে মীরার জঙ্গলে থাকতে একটু অসুবিধা হচ্ছিল। দিদি রে, এই জঙ্গলে সবকিছু আজব বলে মনে হচ্ছে না? সারাদিন এই মহলেই বসে থাকো, বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। এর থেকে গ্রামই ভালো ছিল। মুক্ত বাতাস, আর গ্রামে মেলা বসলে সেখানে যেতাম। মীরা, তুই এখানকার অসুবিধাগুলো কেন দেখছিস? এখানকার সুবিধাগুলো দেখ। ওই দেখ নদীটা। চল, আজকে আমরা নদীতে গিয়ে স্নান করব। এরপর দুই বোন নদীতে গেল, গিয়ে ওখানে স্নান করলো। সত্যি রে দিদি, তুইও না কঠিন সময়ে সবকিছু কি সুন্দর সামলে নিস। শোন, জীবনে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। চল দিদি, ওই যে গাছে যে ফলগুলো দেখা যাচ্ছে ওগুলো তুলবো,
আর নদীর তীরে যে শাকপাতাগুলো ওগুলো আজ রাতে রান্না করব। এরপর দুই বোন ফল আর শাকপাতা নিয়ে মহলে ফিরে এলো। এখন মীরারও জঙ্গলে ভালো লাগতে লাগলো। এরপরে দুই বোন রোজই সকালে উঠে জঙ্গলে ঘুরতো। একদিন জঙ্গলে খুব জোরে বৃষ্টি আসে। দিদি একই হচ্ছে, মনে হচ্ছে জঙ্গলে প্রচন্ড ঝড় উঠেছে। আর রাজকুমাররাও তো এখানে নেই, ওরা যে যুদ্ধে গেছে। তাই সেনাদের নিয়ে প্রজাদেরকে আমাদেরই রক্ষা করতে হবে। তুমি ঠিক বলেছ দিদি, আমাদেরই প্রজাদের প্রাণ বাঁচাতে হবে, মহারানী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। এরপর রাধা আর মীরা মিলে ওই রাজপ্রাসাদে সব প্রজাদের, মহিলাদের, তাদের বাচ্চাদের নিরাপদে কাছেরই একটা গ্রামে নিয়ে গেল। মহারানী, আপনারা না থাকলে জানি না আজকে আমাদের কি হতো। আপনাদের কারণে আমাদের আর আমাদের সন্তানের প্রাণ বাঁচল। আপনাদের স্বামীরাও তো আমাদের স্বামীদের রক্ষা করতেই গেছে, তাই আমাদেরও তো কর্তব্য, তাই না? এই শুনে সবাই খুব খুশি হয়। রাধা আর মীরা নিজের বুদ্ধিতে পরিস্থিতিটা সামলে নিয়েছিল। আদিত্য আর বীর যুদ্ধ থেকে ফিরে স্ত্রীদের এই সাহসিকতা দেখে খুব খুশি হয়। তোমাদের মহারানী রূপে পেয়ে আমরা খুবই গর্বিত, কিন্তু এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমরা যুদ্ধ জিতে গেছি। এবার আমরা আমাদের মহলে গিয়েই থাকব। আর বাবা, আপনিও আমাদের সাথে গিয়ে থাকবেন। এই শুনে মীরা, রাধা আর হরি খুব খুশি হলো। এই ঘটনার পর পুরো গ্রামে রাধা আর মীরার গুণগান হতে লাগলো। আর এইভাবেই দুই বোন জঙ্গলের রাজপুত্রের স্ত্রী হয়ে সুখেই দিন কাটাতে লাগলো। দিল্লি শহরে থাকা মেহেক তার বান্ধবী শিখাকে ফোন করছিল। চল শিখা, আজকে কোথাও ঘুরতে যাই। না না মেহেক, আজকে না, অন্য কোনো দিন যাব। চল না শিখা, তুই বারবার এই কথা বলেই মানা করে দিস। মেহেক আর শিখা দুজনেই কলেজের বান্ধবী ছিল। শিখা সহজ সরল হওয়ার পাশাপাশি দেখতেও খুব সুন্দর ছিল। কিন্তু শিখা একটা গরিব পরিবারের মেয়ে ছিল। ওর সাথে বাড়িতে ওর মা আর ছোট ভাই ছিল, তাই সে ভেবেচিন্তে খরচ করত। মেহেকের সাথে অনেকদিন দেখা হয়নি বলে সেই দিন শিখা ওকে না বলতে পারল না, আর বাধ্য হয়ে ওর সাথে যেতেই হলো। আরে মেহেক, তুই এত দামি রেস্টুরেন্টে কেন নিয়ে এলি? তুই এত চিন্তা করছিস কেন? আমি আছি তো, আমি বিল পে করব। মেহেক জেদ করায় শিখা বার্গার খেতে চলে যায়। এরপর ওরা যখন বার্গার খেয়ে বাইরে আসে, তখন দীপক নামের একটি ছেলের সাথে শিখার ধাক্কা লাগে। এক্সকিউজ মি স্যার, আপনি দেখে চলতে পারছেন না? বাদ দে না শিখা, চল তুই সরি বলে দে। বলে দে। আমি কেন সরি বলবো? ভুল তো উনিই করেছেন, ওনারই দেখে চলা উচিত ছিল। কিছুক্ষণ পরে ওরা দুজন ওখান থেকে চলে যায়, কিন্তু একে অপরকে সরি বলে না। পরের দিন শিখা অফিসে গিয়ে অপর্ণাকে বলে, অপর্ণা, আজকে অফিসে কিছু আছে কি? অফিসটা খুব নতুন নতুন লাগছে আর সবাইকে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের বসের যে ছেলে আছে না, উনি আজকে অফিসে আসবেন, দীপক স্যার। কাল সবাইকে বলল তো? না রে অপর্ণা, আমি তো কালকে বুঝতেই পারিনি। খুব কি রাগী? স্যার যখন আসবে তুই নিজেই দেখে নিস। এই বলে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আর তখনই দীপক স্যার অফিসে আসেন। তখনই শিখা ফাইল হাতে কেবিনে যাচ্ছিল, আর তখনই দীপকের সাথে ধাক্কা লাগে। আর তখনই শিখা দীপককে দেখে অবাক হয়ে যায়। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কোনো প্রবলেম আছে আপনার? আমার পেছন নিয়ে তুমি আমার অফিস পর্যন্ত চলে এলে? আমি তোমার পিছু কেন করব? ও তাই? তাহলে এখানে আমার অফিসে কি করছো তুমি? তখনই ভেতর থেকে ম্যানেজার বাবু আসেন। গুড মর্নিং স্যার, আপনি কখন আসলেন? আমরা আপনারই অপেক্ষা করছিলাম। না, আমি আসিনি, আমার ভূত দাঁড়িয়ে রয়েছে এখানে। সরি স্যার। এই বলে দীপক নিজের কেবিনে চলে যায়। এই সব কিছু দেখে শিখা বুঝতে পারে যে ওই রেস্টুরেন্টের ছেলে আর আজকের ছেলে মানে দীপকই হলো বসের ছেলে, যার আজকে অফিসে আসার কথা ছিল। এসব জেনে সে দুশ্চিন্তায় সমস্ত কথা প্রাচীকে গিয়ে বললে প্রাচী বলে, শোন, তোকে কোম্পানি থেকে বার করে দেওয়ার আগে তুই নিজে গিয়ে দীপক স্যারকে সরি বলে দে। আরে আমার তো সাহসই হচ্ছে না ওনার সামনে যাওয়ার। প্রাচীর বলাতে শিখা দীপকের কেবিনে যায় সরি বলতে। আসুন শিখা, আমি আপনার রেকর্ডই দেখছিলাম। অনেক দিন ধরে আপনি আমাদের কোম্পানিতে কাজ করছেন। কেবিনে গিয়ে শিখা তার জলভরা চোখ নাবিয়ে দাঁড়িয়েছিল। সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন। এভাবে আপনার সাথে কথা বলাটা একদম ঠিক হয়নি। আমি জানতাম না যে আপনি এত বড় একটা কোম্পানির মালিকের ছেলে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ। আরে আপনি কাঁদছেন কেন? কাঁদার তো কিছু হয়নি।
প্লিজ স্যার, আপনি আমাকে কাজ থেকে বার করবেন না। আমার সংসার চলে এই কোম্পানির টাকাতেই। আমার একটা ছোট ভাই আছে আর অসুস্থ মা আছে। মায়ের ট্রিটমেন্টও হয় এই টাকায় স্যার। তোমাকে বের করবো কে বললো এরকম? আমি তো তোমাকে কিছু বলিনি। শিখার এই সমস্যা শুনে দীপক বুঝেছিল যে শিখার টাকার দরকার আর ওর একটা মেয়ের দরকার। এই মেয়েটাই ঠিক আছে 1 মাসের কন্ট্রাক্ট ম্যারেজের জন্য। তারপর বাবা সমস্ত সম্পত্তি আমার নামে করে দেবে আর রোজ রোজ এই বিয়ের ঝামেলা থেকেও মুক্তি পাবো। এরপরে একদিন শিখাকে বাড়িতে ড্রপ করার বাহানায় দীপক ওকে একটা কফি হাউসে নিয়ে যায়। তখন শিখার ভাই হসপিটালে ভর্তি ছিল আর তার চিকিৎসার জন্য শিখার টাকার দরকার ছিল। তাই দীপক ওর দুর্বলতার সুযোগ নিয়ে কথাটা বলল, স্যার আপনি আমাকে এখানে নিয়ে এসছেন কেন? আমাকে তো হসপিটালে যেতে হবে। শিখা, তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল, যাতে তোমারও সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান? তাও এই কফি হাউসে? তুমি কি আমাকে বিয়ে করবে শুধু 1 মাসের জন্য? এ কি বলছেন স্যার? শিখা, আমাকে 1 মাসের জন্য একটা কন্ট্রাক্ট ম্যারেজ করতে হবে। আমার ঠাম্মি আমাকে শর্ত দিয়েছে, যদি আমি 1 মাসের মধ্যে বিয়ে করে নিই তাহলে আমাকে সমস্ত প্রপার্টি দিয়ে দেবে। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, তাই আমাকে এরকম করতে হচ্ছে। আর তোমার এমনিও তো টাকার দরকার, এতে আমাদের দুজনেরই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি বিয়ের জন্য রাজি। শিখা দীপকের কথায় রাজি হয়ে যায় আর সে হসপিটালে টাকা জমা করে কন্ট্রাক্ট ম্যারেজ করে শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। বাবা, এ কি, তুমি বিয়ে করলে আমাকে না জানিয়ে? হ্যাঁ বাবা, আমি শিখাকে পছন্দ করতাম, তাই আমি ওকে বিয়ে করে নিলাম। আরে বাহ, আমার নাতির পছন্দ তো দারুণ। একেবারে চাঁদের মতো বৌমা এনেছে। এরপরে শাশুড়ি শিখাকে আদর করে বরণ করে নিয়ে ঘরে নিয়ে আসে আর মাত্র 3 দিনের মধ্যেই শিখা সবার মনের মধ্যে জায়গা করে নেয়। তারপর একদিন আমার নাত বউ বাড়িতে আসার পর থেকে এই বাড়িটা খুশিতে ভরে গেছে। তোমার হাতে মনে হচ্ছে জাদু আছে। কি দিয়ে রান্না করো মা? এইভাবে আস্তে আস্তে 15 দিন কেটে যায় আর যতই ওর এই বাড়ি থেকে চলে যাওয়ার দিন এগিয়ে আসে ততই সে সবার সাথে মিশতে থাকে। তারপর একদিন হঠাৎই শিখার শরীর খারাপ করে। শিখা, আমি তোমার মাথায় ঠান্ডা জলের পট্টি করে দিয়েছি, আর এই ওষুধগুলো খেয়ে নিও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি হলো আমার নাত বৌমার? কার নজর লেগে গেল? এই বলে সুমনা দেবী শিখার মাথায় হাত বোলালে শিখা মনে মনে ভাবে, এবারে সবাই কত ভালো, আমাকে কত ভালোবাসে। কিন্তু এরা সবাই যখন জানতে পারবে যে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করে এসেছি, তখন এদের কত না খারাপ লাগবে। দীপক ওর যত্ন করছে এই দেখে শিখারও খুব ভালো লাগে আর ও দীপককে ভালোবাসতে লাগে। এরপর একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চমকালে শিখা দীপককে জড়িয়ে ধরে। আমার খুব ভয় করছে দীপক, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না শিখা, ভয় পেও না। এইভাবেই দিন কাটতে লাগে আর এখন দীপকও শিখাকে পছন্দ করতে থাকে। এরপর একদিন যখন ওদের ঠাম্মির শরীর খারাপ হয়, তখন তিনি শেষ সময়ে নিজের সমস্ত প্রপার্টি দীপকের নামে করে যায় আর দীপকের প্ল্যান সাকসেস হয়। আর এর কিছুদিন পর দীপক শিখাকে বাড়ি থেকে চলে যেতে বলে। শিখা, আজ 1 মাস হয়ে গেছে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের, তোমার যাওয়ার সময় হয়ে এলো। এই শুনে শিখার চোখে জল এসে যায় আর ও কাঁদতে কাঁদতে বলে, আমি কি আপনার পরিবারের সাথে আরো 1 মাস থাকতে পারবো? কিন্তু শিখা, আমার মনে হয় না যে তোমার এখানে থাকার ঠিক হবে। আমরা একে অপরের সাথে থাকলে আমাদের নিজেদেরও টান বাড়বে আর তোমার সাথে পরিবারেরও। তখনই ওদের এইসব কথা পেছনে দাঁড়িয়ে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা শুনে নেয়। তুমি আমাদের সাথে এত বড় খেলা খেললে কন্ট্রাক্ট ম্যারেজ করে? বৌমা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর যদি বৌমা যায় তাহলে বৌমার সাথে সাথে আমরাও যাব, বুঝলে তুমি? বাড়ির লোকেদের চাপে পড়ে দীপক ওদের কথা মেনে নেয়, কারণ এখন ও বোধহয় এটাই চাইতো, কারণ এখন দুজন দুজনকে পছন্দ করত। এরপর ধুমধাম করে ওদের বিয়ে দেওয়া হয়। আর এখন শিখা শুধু 1 মাসের জন্য না, গোটা জীবনের জন্যই বউ হয়ে এলো। আর এখন দীপকও শিখাকে ভালোবাসতে লাগে আর ওকে স্ত্রীর সম্মানও দেয়। কিছুদিন পর ওদের একটা ছেলে হয় আর এখন ওরা সবাই খুশিতে থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো
Best Buddies!